হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসআর স্টাডি নেস্ট। আজকে আমরা ফাজিল থার্ড সেমিস্টারের ইসলামিক হিস্টোরি সাবজেক্টের আমরা যে টপিকটা পড়েছিলাম, দ্য ফিচার্স অফ আব্বাসিড, অর্থাৎ আব্বাসীয় বংশের যে বৈশিষ্ট্য, এটা আমরা অলরেডি আমাদের ক্লাস 1-এ পড়েছিলাম। 1 নম্বর ক্লাস আমরা কমপ্লিট করেছি। তো আজকে আমাদের ইসলামিক হিস্টোরি ক্লাস 2 নম্বর ক্লাস আমরা আজকে শুরু করতে চলেছি। এই ক্লাসে আমরা জানবো আবুল আব্বাসের সাফা সম্পর্কে পড়বো এবং আবু জাফর আল মানসুর সম্পর্কে পড়বো। ওকে, আমরা কিন্তু একদম টপিক ওয়াইজ, সিলেবাস ওয়াইজ আমরা ধরে ধরে সেগুলো পড়বো। অতএব তোমরা অবশ্যই ক্লাসগুলো কন্টিনিউ করবে। যারা গত ক্লাস দেখোনি অবশ্যই তোমরা প্লে লিস্ট থেকে দেখে নেবে। ওকে, তো চলো আজকে আমরা ক্লাস শুরু করি। আর হ্যাঁ, একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি, আমাদের ফাজিল থার্ড সেমিস্টারে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়েছে। সো তোমরা যদি মনে করো যে গ্রুপে অ্যাড হতে যদি চাও, তোমরা অবশ্যই করে আমি ডিসক্রিপশানে তোমাদের গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে জয়েন হয়ে যাবে। ওকে, চলো আমরা আজকে ক্লাস শুরু করি। আজকে আমাদের বিষয় হচ্ছে আবুল আব্বাসের সাফা। ওকে, তো এখান থেকে তোমাদের মেনলি শর্ট কোশ্চেন, এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। তো আমরা একটু ডিটেলসে একটু পড়ে রাখবো এবং গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আলোচনা করবো, যাতে করে একটা সিঙ্গেল নাম্বার তোমরা আনকমন তোমাদের না থাকে। ওকে, চলো আবুল আব্বাসের সাফা। প্রথমে আমরা দেখবো এখানে আব্বাসীয়দের আত্মপ্রকাশ, এই পয়েন্টটা রয়েছে। এখানে বলা হচ্ছে হাসান বিন কাহতাবের খোরাসানি সৈন্যরা কুফা দখল করার 749 খ্রিস্টাব্দে, মানে কুফা দখল করার পর আব্বাসীয় বংশের লোকেরা গোপন স্থান হতে বের হয়ে এসেছিল। ঠিক আছে, অর্থাৎ এখানে আমরা বুঝতে পারলাম যে হাসান বিন কাহাতাব যখন তার সৈন্যরা খোরাসানি, বিশেষ করে যারা খোরাসানি সৈন্য ছিল, তারা যখন কুফা দখল করে ফেলে, তারা যখন কুফা দখল করে, হ্যাঁ, ঠিক সেই সময়ই কিন্তু আব্বাসীয় বংশের মানুষেরা তারা কিন্তু তাদের গুপ্তচর বা গোপন স্থান থেকে কিন্তু তারা সেখান থেকে বের হয়ে আসে। ওকে, এরপরে মোহাম্মদের উজির নামে পরিচিত এবং কুফাতে কার্যরত হাশিম বংশের নেতা আবু সালমা, ঠিক আছে, আবু সালমা, যাকে আবুল আব্বাসকে আব্বাসীয় বংশের প্রথম খলিফা বলে ঘোষণা করেন। এখান থেকে তোমাদের একটা কোশ্চেন হয়, একটা না দুটো কোশ্চেন হয়, তোমাদের আমি একটু বলে রাই। এখানে মেনলি তোমাদের কোশ্চেন পড়তে হবে যে কত খ্রিস্টাব্দে হাসান বিন কাহাতাবের খোরাসানি সৈন্যরা কুফা দখল করেন। ঠিক আছে, 749, 749 খ্রিস্টাব্দে কিন্তু কুফা দখল করে। ওকে, এখানে তোমাদের দ্বিতীয় নম্বর কোশ্চেন যেটা দেখতে হবে যে আবু সালমা কে ছিলেন। পরীক্ষায় কিন্তু আসে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। হ্যাঁ, যে আবু সালমা কে ছিলেন, তোমাদের কিন্তু পরীক্ষা আসবে। তোমাদের লিখতে হবে যে কুফাতে কার্যরত হাশিমীয় বংশের নেতা। এখানে দেখতে পাচ্ছ কুফাতে কার্যরত হাশিমীয় বংশের নেতা কিন্তু ছিলেন আবু সালমা। ওকে, দুটো কোশ্চেন আমরা দেখলাম। এরপরে তোমাদের দেখতে হবে যে কাকে মোহাম্মদের উজির বলা হয়। আমি কিন্তু প্রত্যেকটা লাইন ধরে ধরে যেগুলো থেকে তোমাদের কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু আমি আলোচনা করছি। প্রশ্ন আসবে যে মোহাম্মদের উজির কাকে বলা হয়। ওকে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একই অ্যান্সার হয়ে যাবে যে আবু সালমা, যিনি কুফাতে কার্যরত হাশিম বংশের নেতা ছিলেন, তাকে কিন্তু মোহাম্মদের উজির বলা হয়। ওকে, আচ্ছা, নেক্সট কোশ্চেন তোমাদের যেটা আসতে পারে এখান থেকে, আবুল আব্বাসকে কে সর্বপ্রথম আব্বাসীয় বংশের প্রথম খলিফা বলে ঘোষণা করেন। সেক্ষেত্রে কিন্তু তোমাদের একই আনসার হয়ে যাবে আবু সালমা। ঠিক আছে, আবু সালমা হাশিম বংশের নেতা আবু সালমা কিন্তু আবুল আব্বাসকে, হ্যাঁ, আব্বাসীয় বংশের প্রথম খলিফা বলে ঘোষণা করেন। ওকে, তাহলে এখান থেকে আমরা বেশ কিছু কোশ্চেন দেখলাম যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। চলো তারপরে তোমাদের যেগুলো আসবে তোমাদের দেখতে হবে। ওকে, তারপরে আমরা এখান থেকে দেখব যে খোরাসানে আবু মুসলিমের বিদ্রোহে অংশগ্রহণ করার জন্য আবুল আব্বাসের ভ্রাতা ও আব্বাসীয়দের ইমাম ইব্রাহিমকে উমাইয়া বংশের মারওয়ান কর্তৃক প্রাণদণ্ড দেওয়া হয়েছিল, কিন্তু দণ্ডাজ্ঞা লাভের পূর্বে ইব্রাহিম তার ছোট ভাই আবুল আব্বাসকে তার উত্তরাধিকারী মনোনীত করে যান। ওকে, তাহলে তোমরা এখান থেকে দেখে রাখতেই পারো আবুল আব্বাসকে কে উত্তরাধিকারী মনোনীত করে যান। সেক্ষেত্রে কিন্তু ইব্রাহিম, তার ছোট ভাই আবুল আব্বাসকে কিন্তু ইব্রাহিম কিন্তু আবুল আব্বাসকে, হ্যাঁ, তাকে উত্তরাধিকারী মনোনীত করে যান। এভাবে কিন্তু তোমাদের প্রতিটা লাইন ধরে ধরে পড়ে রাখতে হবে, কারণ তোমাদের কোশ্চেনগুলো কিন্তু এমসিকিউ টাইপ হবে। অতএব আমি একটা সিঙ্গেল কোশ্চেন বাদ দেবো না। ঠিক আছে, তোমাদের যেগুলো পরীক্ষা আসার মতো বা প্রতিটা লাইন ধরে ধরে আমি কিন্তু কোশ্চেনগুলো তোমাদের তুলে দেবো, যাতে করে তোমাদের পড়তে সুবিধা হয় এবং বুঝতে সুবিধা হয়। ওকে, চলো নেক্সট পয়েন্ট আমরা দেখব খেলাফত লাভ ও আসাফা উপাধি গ্রহণ। এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসে। ঠিক আছে, এখানে বেশ কিছু কোশ্চেন রয়েছে। আগে আমরা একটু রিডিং করে নেই। 749 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আবুল আব্বাসকে কুফার মসজিদে খলিফা বলে ঘোষণা করা হয়েছিল। জনসাধারণ তার হাতে বায়াত গ্রহণ করে। খিলাফত লাভ করার পর 750 খ্রিস্টাব্দে আবুল আব্বাস সাফা, যিনি প্রতিশোধ গ্রহণকারী বা রক্তপাতকারী উপাধি গ্রহণ করেন। ঠিক আছে, এ সময় তার প্রথম কর্তব্য হলো দুনিয়ার বুক থেকে উমাইয়া বংশের সমলে ধ্বংস করা। এই উদ্দেশ্যে তিনি তার পিতৃব্য আবদুল্লাহ বিন আলীকে দামেস্কের
শাসনকর্তা নিযুক্ত করেন এবং সেখানকার উমাইয়াদেরকে বিনাশ করার জন্য নির্দেশ দেন। কোনো এক রাতে তিনি উমাইয়া বংশের 90 জন লোককে এক নৈভ ভোজে দাওয়াত করে তাদেরকে নৃশংসভাবে হত্যা করেন। ওকে, চলো এখান থেকে আমরা দেখে নেই যে তোমাদের পরীক্ষার জন্য কোন কোন কোশ্চেনগুলো দেখতে হবে। প্রথম কোশ্চেন, কত খ্রিস্টাব্দে আবুল আব্বাসকে খলিফা বলে ঘোষণা করা হয়েছিল? 749 খ্রিস্টাব্দে। ওকে, অক্টোবর মাসে, এটা তোমরা উল্লেখ করে দেবে। 749 খ্রিস্টাব্দে অক্টোবর মাসে আবুল আব্বাসকে কুফার মসজিদে খলিফা বলে ঘোষণা করা হয়। এরপরে তোমাদের দেখতে হবে যে আস-সাফা কার উপাধি। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু আসতেই পারে। বা আস-সাফা শব্দের অর্থ কি, এটাও তোমরা দেখবে যে আস-সাফা শব্দের অর্থ কি। আস-সাফা শব্দের অর্থ হচ্ছে প্রতিশোধ গ্রহণকারী বা রক্তপাতকারী। আচ্ছা, এই উপাধিটি কার? এই উপাধি হচ্ছে আবুল আব্বাসের। ঠিক আছে, অর্থাৎ আব্বাসীয় বংশের প্রথম খলিফা আবুল আব্বাস, তারই কিন্তু উপাধি আস-সাফা। ওকে, আমরা পুরো নাম বলে থাকি আবুল আব্বাস আস-সাফা। ওকে, তারপর আমরা একটু রিডিং পড়ে নেই। এভাবে বসরা, মদিনা ও অন্যান্য যেসব স্থানে উমাইয়াদের পাওয়া গেল সেখানেই তাদেরকে হত্যা করা হলো। উমাইয়া বংশের পুরুষ সদস্যদের খতম করে আব্বাসীয়রা নারীদের দিকে নজর দিল এবং তাদের কৃতদাস হিসাবে নিজেদের মধ্যে ভাগ করে নিল। আব্বাসীয়দের এই নির্মম ও নৃশংস হত্যাকাণ্ডের হাত থেকে রক্ষা পেলেন একমাত্র খলিফা হিসাবে দৈত্র আব্দুর রহমান। ঠিক আছে, এনার সম্পর্কে কিন্তু প্রশ্ন আসে, আমরা পরে আলোচনা করব। আব্দুর রহমান দক্ষিণ আফ্রিকায় পালিয়ে যান এবং সেখান হতে স্পেনে গিয়ে উমাইয়া খেলাফাতে প্রতিষ্ঠা করেন 756 খ্রিস্টাব্দে। ওকে, যে আব্দুর রহমান কে ছিলেন? হিশামের দহিত্র। হ্যাঁ, হিশামের দহিত্র ছিলেন আব্দুর রহমান। ওকে, পরীক্ষা কিন্তু আসতেই পারে যে আব্দুর রহমান কে ছিলেন? হিশামের দহিত্র। এভাবে কিন্তু তোমরা লিখবে। ওকে, চলো এরপরে সিরিয়া ও মেসোপটেমিয়ার বিরুদ্ধে এখানে তেমন কোনো কোশ্চেন নেই। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন রয়েছে, আমি জাস্ট তোমাদের দেখিয়ে দেই। এখানে তোমরা একটু রিডিং করে রাখবে আর এখান থেকে এই কোশ্চেনটা দেখে রাখবে। আবু জাফর কর্তৃক দীর্ঘদিন হাররান অবরুদ্ধ থাকার পর অবস্থা আয়ত্তে আসে এবং সেখানে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, তো এখানে তোমাদের মেনলি যেভাবে কোশ্চেনটা আসবে, কার কর্তৃক হাররান অবরুদ্ধ করা হয়? হ্যাঁ, কার কর্তৃক হাররান অবরুদ্ধ করা হয়? আবু জাফর কর্তৃক। ঠিক আছে, লাইন তুলে তুলে তোমাদের আমি কোশ্চেন প্র্যাকটিস করাবো। ঠিক আছে, চাপ নেই, তোমরা একটু জাস্ট ক্লাসগুলো একটু মনোযোগ দিয়ে দেখবে এবং একটু লাইক করে দেবে ভিডিওতে। আর অবশ্যই করে তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের প্রতিটি সাবজেক্টের কিন্তু ক্লাস আসবে। ঠিক আছে, ওকে, সো তোমরা একটু ক্লাসগুলোর ফিডব্যাক দেবে। যদি ক্লাসগুলো ভালো লাগে একটু তোমরা লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই তোমরা শেয়ার করবে, যাতে করে তোমাদের জন্য আরও সুন্দর আমরা ভিডিও আনতে পারি এবং ক্লাসগুলো প্রোভাইড করতে পারি। ওকে, চলো তারপরে আমরা দেখব এরপরের যে পয়েন্টটা রয়েছে, ইয়াহিয়া বিন হুবাইয়ার সত্তাধীন আত্মসমর্পণ। ঠিক আছে, চলো এখান থেকে কিন্তু যেটা তোমাদের দেখতে হবে, ইয়াজিদ বিন হুরাইয়া ছিলেন খলিফা মারওয়ানের সময় ইরাকের শাসনকর্তা। ঠিক আছে, তো তোমাদের কিন্তু প্রশ্ন হতেই পারে যে কাহতাবের হাতে পরাজয়ের পর তিনি ওয়াসিতে গিয়ে বসবাস করতে থাকেন। জাবের যুদ্ধে মারওয়ানের পরাজয় ও মৃত্যুর পর আব্বাসের খলিফা আবুল আব্বাস তার ভ্রাতা আবু জাফর ও হাসান বিন কাহতাবকে ওয়াসিত আক্রমণ করার জন্য একটি বিরাট সৈন্যবাহিনী সহ প্রেরণ করেন। ঠিক আছে, আচ্ছা এখানে একটা কোশ্চেন আমি বলে রাখি, তোমরা একটু নোট করে রাখবে যে মানে জাবের যুদ্ধে কার পরাজয় হয়? ঠিক আছে, জাবের যুদ্ধে কার পরাজয় হয়? খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এটা। মারওয়ানের কিন্তু পরাজয় হয়। জাবের যুদ্ধে কার পরাজয় হয়? মারওয়ানের পরাজয় হয়। ওকে, চলো নেক্সট আমরা দেখব রাজধানী পরিবর্তন। এখানে একটু আমাদের পড়তে হবে যে আব্বাসীয়দের ক্ষমতায় প্রতিষ্ঠিত করতে আবু সালমার যথেষ্ট কৃতিত্ব ছিল। তিনি কুফাতে আব্বাসীয়দের উজির ছিলেন। হ্যাঁ, মানে আব্বাসীয়দের উজির ছিলেন কুফাতে। তিনি খলিফা তার আনুগত্যের সন্দেহ প্রকাশ করতে লাগলেন, কারণ তিনি হাশিমীয় দলের আলী বংশীয় শাখার অন্তর্ভুক্ত ছিলেন। আবু সালমার প্রভাব থেকে মুক্তি হওয়ার জন্য খলিফা প্রথমে কুফা হতে আনবারি রাজধানী স্থানান্তরিত করেন এবং সেখানে হাশেমিয়া নামে একটি প্রাসাদ নির্মাণ করেন। ঠিক আছে, ওকে, এখানে তোমরা দেখে রাখবে যে খলিফা আবুল আব্বাস আস-সাফা তিনি প্রথমে কুফা হতে কোথায় রাজধানী স্থানান্তরিত করেন? এটা কিন্তু আনবারে রাজধানী স্থানান্তরিত করেন। ঠিক আছে, এবং সেখানে হাশেমিয়া নামে একটা প্রাসাদ নির্মাণ করেন। এটাও কিন্তু তোমরা দেখে রাখবে, হাশেমিয়া প্রাসাদ, এটাও কিন্তু তোমরা দেখে রাখবে। ওকে, চলো আবু সালমার হত্যা, এটা একটু পড়ে রাখবে, রিডিং পড়ে রাখবে। ঠিক আছে,
যেহেতু তোমাদের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, ওটা জাস্ট পড়ে রাখবে, তেমন কোনো কোশ্চেন নেই। আচ্ছা, মৃত্যু, এটা কিন্তু খুব ভাইটাল, লেখান থেকে কিন্তু একটা কোশ্চেন হয় যে তিনি কত বছর রাজত্ব করেন। আমরা একটু পড়ে রাখি মৃত্যুটা। 4 বছর 3 মাস রাজত্ব করার পর আবুল আব্বাস আস-সাফা বসন্ত রোগে আক্রান্ত হয়ে প্রাণ ত্যাগ করেন 754 খ্রিস্টাব্দে। তিনি এক পুত্র যেটা মোহাম্মদ ও এক কন্যা রায়তা রেখে যান। মৃত্যুর পূর্বে আস-সাফা তার ভ্রাতা আবু জাফরকে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন। চলো এখান থেকে তোমাদের যেগুলো দেখতে হবে, প্রথম কোশ্চেন যেটা আস-সাফা তিনি কত বছর রাজত্ব করেন, বা আবুল আব্বাস কত বছর রাজত্ব করেন, পরীক্ষা কিন্তু আসবে। সেক্ষেত্রে তোমাদের লিখতে হবে 4 বছর 3 মাস রাজত্ব করেন। ওকে, আচ্ছা, আস-সাফা বা আবুল আব্বাস সাফা কত খ্রিস্টাব্দে প্রাণ ত্যাগ করেন? হ্যাঁ, 754 খ্রিস্টাব্দে প্রাণ ত্যাগ করেন। ওকে, 754 খ্রিস্টাব্দে কিন্তু প্রাণ ত্যাগ করেন। আচ্ছা, আবু জাফর আল মানসুর কে ছিলেন? আবুল আব্বাস সাফার ভ্রাতা, ঠিক আছে, ভাই ছিলেন, ভ্রাতা ছিলেন আবু জাফর। ওকে, আচ্ছা, আবু জাফর আল মানসুর। ওকে, নেক্সট তোমাদের এই কোশ্চেনটা একটু ঘুরে আসতে পারে যে আবুল আব্বাস আর সাফা কাকে উত্তরাধিকারী মনোনীত করে গিয়েছিলেন? আবু জাফর আল মানসুরকে। আবুল আব্বাস সাফার সন্তান সন্ততি কতজন ছিল? এক পুত্র ছিল এবং এক কন্যা ছিল। পুত্রের নাম কি ছিল? মোহাম্মদ। কন্যার নাম ছিল রায়তা। এই বিষয়গুলো কিন্তু তোমরা একটু নোট ডাউন করবে। ওকে, প্রতিটা লাইন ধরে ধরে আমি তোমাদের যেভাবে আলোচনা করছি বা একদম লাইন ধরে ধরে তোমাদের বলছি যে এই কোশ্চেনটা এইভাবে আসবে, এইভাবে আসবে, সেইভাবেই তোমরা খাতায় নোট ডাউন করো এবং সেটাকে মেমোরাইজ করো। ওকে, চলো, আমরা কিন্তু আবুল আব্বাস সাফা মোটামুটি পড়ে নিয়েছে এবং ওনার ক্যারেক্টার একটু আমাদের দেখতে হবে, এখান থেকে কি ক্যারেক্টার রয়েছে। আচ্ছা, এবারে তোমাদের ক্যারেক্টার সম্পর্কে একটু পড়তে হবে, জাস্ট রিডিং পড়বে, ঠিক আছে? এখানে কিন্তু কোশ্চেন নেই তেমন, জাস্ট রিডিং পড়ে রাখবে। আমি তোমাদের যেভাবে বলছি সেইভাবেই পড়ে রাখো। আশা করি তোমরা 40-এ 40 তোমরা স্কোর করতে পারবে। একটা সিঙ্গেল কোশ্চেন তোমাদের আনকমন বলে কিছু থাকবে না, জাস্ট তোমাদের যেভাবে আমি ইনফরমেশন দিচ্ছি সেভাবে পড়ে রাখো। ওকে, তোমরা এখান থেকে কী করবে, এই চরিত্র যেটা রয়েছে ক্যারেক্টার, এটা তোমরা দেখে রাখবে। আবুল আব্বাস সাফা দেখে বলতে মিনস তোমরা একটু পড়ে রাখবে, রিডিং পড়বে। ওকে, আচ্ছা, এখানে আর একটা উক্তি রয়েছে, তোমরা উক্তিটা দেখবে এই ক্যারেক্টারের মধ্যে, যে হিটটি, হিটটি তিনি বলেন, ইনি একজন ঐতিহাসিক, তিনি বলছেন আর সাফা ইসলামের সর্বাপেক্ষা গৌরবোজ্জ্বল ও দীর্ঘতম রাজবংশ প্রতিষ্ঠা করেন। এটা কিন্তু লাইনটা কোটেশনটা তুলে কিন্তু প্রশ্ন হতে পারে যে এই কথাটি কে বলেছেন। এটা কিন্তু হিটটি কিন্তু বলেছেন, ঠিক আছে? ওকে, এবারে আমরা দেখবো আবু জাফর আল মানসুর সম্পর্কে। আচ্ছা, আবু জাফর আল মানসুর সম্পর্কে যখন আমরা দেখতে যাবো, প্রথমে আমাদের জানতে হবে যে আবুল আব্বাস সাফা কবে ইন্তেকাল করেছেন। অলরেডি আমরা সেটা জেনেছি। ওকে, 754 খ্রিস্টাব্দে আবুল আব্বাস সাফা তিনি মারা যান। তো তিনি যখন মারা যান তার পরপরই তার ভাই, ভ্রাতা আবু জাফর আল মানসুর তিনি সিংহাসনে বসছেন। আর সাফার মৃত্যুর পর তার ভ্রাতা আবু জাফর হজ উপলক্ষে মক্কায় ছিলেন। তার অনুপস্থিতিতে ঈসা তাকে খলিফা ঘোষণা করেন। কুফায় ফিরে এসে আবু জাফর আল মানসুর উপাধি গ্রহণ করেন এবং সিংহাসন আরোহণ করেন। তার সিংহাসন আরোহণের সাথে সাথে আব্বাসীয় ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হয়। ওকে, আচ্ছা, তাহলে এই প্যারা থেকে আমরা কোন কোন কোশ্চেনগুলো একটু দেখতে পারি বা কীভাবে আমরা পড়ে রাখতে পারি। তো প্রথমে আমরা এখান থেকে দেখে রাখবো যে আবু জাফর আল মানসুর কত বছর রাজত্ব করেন, ঠিক আছে? এখানে কিন্তু সালটা মেনশন করা আছে 754 থেকে 775। তো সেক্ষেত্রে তোমরা একটু ক্যালকুলেট করবে, দেখবে 21 ইয়ার। সেক্ষেত্রে আমাদের এটা দেখতে পাবো যে 21 ইয়ার কিন্তু হবে, অর্থাৎ 21 বছর রাজত্ব করেন। ওকে, নেক্সট তোমাদের দেখতে হবে আবু জাফর আল মানসুরকে কে খলিফা বলে ঘোষণা করেন? ঈসা। ঈসা কিন্তু আবু জাফর আল মানসুরকে খলিফা বলে ঘোষণা করেন। আচ্ছা, আল মানসুর উপাধি কে গ্রহণ করেন? আবু জাফর। ওকে, আল মানসুর উপাধি কে গ্রহণ করেন? আবু জাফর গ্রহণ করেন। এই তিনটে বিষয় তোমরা একটু মনে রাখবে, যেগুলো তোমাদের একটু বললাম। ওকে, আচ্ছা, এরপরে আমাদের যেটা দেখতে হবে বাধা বিপত্তির মোকাবিলা, অর্থাৎ আবু জাফর আল মানসুর যখন সিংহাসন আরোহণ করেন সেক্ষেত্রে কিছু সমস্যা, কিছু প্রবলেম তিনি ফেস করেন। তো সেই প্রবলেমগুলো কি রয়েছে একটু তোমরা রিডিং করবে। আর এখানে তেমন কোশ্চেন আসার মতো তেমন কোশ্চেন নেই, জাস্ট রিডিং করবে এটা। আচ্ছা, অভ্যন্তরীণ নীতি, এখান থেকে তোমাদের যেটা দেখতে হবে আবু জাফর আল মানসুর কিন্তু সুন্নি ধর্মমত প্রতিষ্ঠা করেন। দেখো এখানে লেখা আছে তিনি খেলাফতের সম্মান বৃদ্ধির জন্য সুন্নি ধর্মমত প্রতিষ্ঠা করেন। পরীক্ষা আসে কিন্তু যে কে সুন্নি ধর্মমত প্রতিষ্ঠা করেন। সেক্ষেত্রে তোমাদের অ্যান্সারটা সুন্দর করে লিখতে হবে
যে আবু জাফর আল মানসুর, হ্যাঁ, সুন্নি ধর্ম প্রতিষ্ঠা করেন। তোমাদের অবশ্যই অপশান থাকবে, 4টি করে অপশান থাকবে, তোমাদের সঠিক অ্যান্সারটা কিন্তু নির্বাচন করতে হবে। চলো, আচ্ছা, এরপরে তোমাদের এখান থেকে আরও একটা কোশ্চেন দেখতে হতে পারে, দেখবে তোমরা নোট করে রাখবে, যে কাকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। খুবই ভাইটাল কোশ্চেন, আমি আবার একবার বলছি, কাকে আব্বাসীয় বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়। ওকে, খুবই ভাইটাল কোশ্চেন। সো এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হয়ে যাবে আবু জাফর আল মানসুর। আমি জাস্ট এটা রিডিংটা পড়ে নিই একবার, তোমরা তাহলে বুঝতে সুবিধা হবে, তোমরা বুঝতে পারবে। ওকে, চলো। আজ সাফা এ বংশের প্রথম খলিফা হলেও মানসুরকে আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয়। ওকে, তাহলে কিন্তু তোমাদের যদি প্রশ্ন আসে যে কাকে আব্বাসীয় খিলাফতের প্রকৃত প্রতিষ্ঠাতা বলা হয়, অ্যান্সার কিন্তু করতে হবে আবু জাফর আল মানসুর। নেক্সট তোমাদের, আচ্ছা, এটাও হয়ে গেল আমাদের আবু জাফর আল মানসুর সম্পর্কে। তো আমরা, ঠিক আছে, আজকের ভিডিও আমরা এখানে রাখছি। আমরা নেক্সট ভিডিওতে আমরা 3 নম্বর ক্লাস অর্থাৎ 3য় পার্ট আমরা আনবো। এরপরের থেকে আমরা পড়বো, যতটুকু অংশ আমরা পড়েছি এরপরের থেকে আমরা শুরু করবো। ওকে, সো ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো এবং আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে রেখো, ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং অবশ্যই করে তোমরা একটা ফিডব্যাক দিবে, ক্লাসটি কেমন লাগলো তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে, চলো, থ্যাংক ইউ।